টেকটিন ক্লাসে সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সেট 1-এর প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 30, সময় পাবে তোমরা 1 ঘন্টা। তোমরা জানো তোমাদের এবার থেকে হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী প্রশ্নপত্র সেট করা হবে, অর্থাৎ এর আগে তোমাদের পরীক্ষায় পূর্ণমান ছিল 15, সেটা এবার পরীক্ষায় পূর্ণমান থাকবে 30, অর্থাৎ এবার কিন্তু পরীক্ষার পূর্ণমান তোমাদের ডবল হয়ে যাচ্ছে। তো তার জন্য এই নাম্বার বিভাজনটা তোমাদের কাছে নতুন এবং এটা খুব ইম্পর্টেন্ট। তো তার জন্য তোমরা আগে এই প্রশ্ন উত্তর পর্বের আগে একবার দেখে নাও তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন বা নাম্বার বিভাজন কেমন করা হবে, তারপরে আমরা প্রশ্ন উত্তর পর্বে ঢুকবো। তবে ভিডিও শুরু করার বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল আইকনটি প্রেস করে দিও। তো দেখো প্রথমে সিলেবাসে তোমাদের কি রয়েছে। তোমাদের সিলেবাসে প্রথমে একটা রয়েছে ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ আর ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা, এই দুটো তোমাদের সিলেবাসে রয়েছে। এবার তোমাদের যেটা খুব ইম্পর্টেন্ট মার্কস ডিস্ট্রিবিউশন যেটা, সেটা একবার তোমরা দেখে নাও। দেখো তোমাদের ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ আর ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা, এখান থেকে প্রথম যে চ্যাপ্টারটা আছে আদিম মানুষের এই চ্যাপ্টারটা, এখান থেকে তোমাদের এমসিকিউ থাকবে 4টে, আর তোমাদের ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা এখান থেকে এমসিকিউ থাকবে 2টো। তো মোট থাকছে 6টা, 6 নম্বর। এরপরে প্রথম এই যে চ্যাপ্টারটা আছে এখান থেকে তোমাদের 1 নম্বর প্রশ্ন থাকবে 2টো, আর এই দ্বিতীয় যে চ্যাপ্টারটা আছে এখান থেকে তোমাদের 1 নম্বর প্রশ্ন থাকবে 2টো। এখানে তোমাদের মোট করতে হবে 1 নম্বর প্রশ্ন 4টে। এবার প্রথম যে চ্যাপ্টার, অর্থাৎ এখানে 2 নম্বর যে চ্যাপ্টার তোমাদের থাকছে ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ, এইখান থেকে তোমাদের 2 নম্বর প্রশ্ন থাকবে 2টো, এবং 3 নম্বর যে চ্যাপ্টার অর্থাৎ এখানকার 2 নম্বর যে চ্যাপ্টার, সেখানেও তোমাদের 2 নম্বর প্রশ্ন থাকবে 2টো। এবার এইখানে তোমাদের যেহেতু মোট 4টে প্রশ্ন থাকবে, কিন্তু এখানে তোমাদের করতে হবে 2টো প্রশ্নের উত্তর, অর্থাৎ মোট তোমরা এখানে পাবে 4 নম্বর। এবার তোমাদের এই চ্যাপ্টার থেকে তোমাদের থাকছে হচ্ছে 3 নম্বরের প্রশ্ন 2টো, এবং ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা এখান থেকেও তোমাদের 3 নম্বরের প্রশ্ন থাকবে 2টো। মোট থাকবে 4টে প্রশ্ন, কিন্তু দেখো উত্তরদানযোগ্য প্রশ্ন সংখ্যা 2টো, অর্থাৎ 4টের মধ্যে 2টো করতে হবে। মোট পাবে এখানে তোমরা 6 নম্বর। এবার ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ, এখান থেকে তোমাদের ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন যেটা থাকছে, অর্থাৎ বড় প্রশ্ন 5 নম্বর প্রশ্ন 2টো হবে, এবং ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা এখান থেকেও তোমাদের 5 নম্বর প্রশ্ন 2টো থাকবে। মোট থাকছে 4টে প্রশ্ন, কিন্তু করতে হবে তোমাদের 2টো প্রশ্নের উত্তর। তো মোট এখানে তোমরা পাবে 10 নম্বর। এইভাবে তোমাদের দেখো 6 আর 4 10, 8 4 14, 6 20, 10 30, এইভাবে তোমাদের 30 নম্বরের মার্কসটা ডিস্ট্রিবিউশন হয়েছে। এটা কিন্তু তোমাদের হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী এইভাবেই হবে। তো দেখো তোমাদের প্রশ্নপত্রে এবার চলে আসছি। তো প্রথমে দেখো প্রথমে যে প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর বেছে নিয়ে লেখো 1 গুণ 6 সমান 6। প্রথম প্রশ্ন দেখো 1.1, ভীমবেটকা গুহা আবিষ্কৃত হয় 1948 খ্রিস্টাব্দে, 1957 খ্রিস্টাব্দে, 1967 খ্রিস্টাব্দে। উত্তর হচ্ছে 1957 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 1.2, মেহেরগড় সভ্যতা ছিল একটি নগর সভ্যতা, গ্রামীণ সভ্যতা, শিল্প সভ্যতা নাকি যাযাবর সভ্যতা? উত্তর যেটা হবে সেটা হচ্ছে গ্রামীণ সভ্যতা। চলে যাও পরের প্রশ্ন, আলতামিরা গুহার ছাদে যে চিত্র আছে তা হলো বিশাল গরুর, বিশাল ষাঁড়ের, বিশাল কুকুরের, মানুষের মাথার খুলির। এটার যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে বিশাল ষাঁড়ের। নেক্সট, হরপ্পা সভ্যতা ছিল পাথরের যুগের, লোহার যুগের, তামা ও ব্রোঞ্জ যুগের। কি হবে এটার উত্তর? তো এটা যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে তামা ও ব্রোঞ্জ যুগের। নেক্সট 1.5, হাদার অবস্থিত ইথিওপিয়ায়, লিবিয়ায়, সুদানে নাকি সিরিয়ায়? উত্তর হচ্ছে ইথিওপিয়ায়। নেক্সট প্রশ্ন 1.6, আদিম মানুষের মধ্যে প্রথম হাত কুঠার বানাতে শেখে হোমো হাবিলিস নাকি হোমো সেপিয়েন্স নাকি হোমো ইরেকটাস নাকি অস্ট্রালোপিথেকাস? উত্তর হচ্ছে হোমো ইরেকটাস। নেক্সট প্রশ্ন 2-এর দাগের প্রশ্ন, 6টা তোমাদের এমসিকিউ হয়ে গেল। নিচের প্রশ্নগুলোর এক কথায় উত্তর দাও, যে কোনো 4টি। 1 গুণ 4 সমান 4। প্রথম যে প্রশ্ন দেখো 2.1, মেহেরগড় সভ্যতা কি আবিষ্কার করেন? উত্তর লিখবে যা ফ্রাসোয়া, জারিজ এবং রিচার্ড মেডো। পরের প্রশ্ন 2.2, এপ কি? উত্তর লিখবে আফ্রিকার পূর্বাংশের ঘন জঙ্গলের লেজবিহীন বড় বানরকে এপ বলা হয়। নেক্সট
2.3 হরপ্পা সভ্যতার 23টা সিলমোহর কোথায় পাওয়া গেছে? উত্তর লিখবে মেসোপটেমিয়াতে। নেক্সট 2.4 আফ্রিকায় প্রাপ্ত লুসির কঙ্কালটি কিরকম কঙ্কালের উদাহরণ? উত্তর লিখবে অস্ট্রালোপিথেকাস জাতীয়। নেক্সট 2.5 হরপ্পার অধিবাসীদের প্রধান জীবিকা কি ছিল? উত্তর কৃষি ও পশুপালন। নেক্সট 2.6 মানব সভ্যতার প্রাচীনতম যুগকে কি বলা হয়? এর উত্তরে তোমরা লিখবে পাথরের যুগ। নেক্সট দেখো 2.7 হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? উত্তর লিখবে দয়ারাম সাহানি। নেক্সট 2.8 আদিম মানুষ প্রথমে ড্যাশ খাবার খেত? উত্তর লিখবে আদিম মানুষ প্রথমে কাঁচা মাংস ও ফলমূল খাবার হিসেবে খেত। নেক্সট দেখো 2.9 আদিম মানুষ কোথা থেকে ভারতীয় উপমহাদেশে এসেছিল? উত্তর লিখবে আফ্রিকা থেকে। তারপরে 10 নম্বর ভীমবেটকা গুহা কোথায় অবস্থিত? উত্তর লিখবে মধ্যপ্রদেশে। নেক্সট 3 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি। 2 × 2 = 4টে। ঠিক আছে, এখানে 4টে প্রশ্ন হবে, কিন্তু যে কোনো দুটো প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। প্রথম প্রশ্ন, আদিম মানুষ জোট বেঁধেছিল কেন? জোট বাঁধার সুফল কি হয়েছিল বলে তোমার মনে হয়? উত্তর লিখবে আদিম মানুষ জোট বেঁধে থাকত। জোট বেঁধে থাকার কারণ ছিল 1 পশু শিকার। আদিম মানুষ বনের বিভিন্ন ধরনের পশু শিকার করে তার মাংস খেত, আর দলবদ্ধভাবে পশু শিকার করতে যেত। আচ্ছা, যেই জায়গাগুলো ছোট ছোট বানান ভুল আছে ওগুলো টাইপিং মিস্টেক কারণে হয়েছে, এখানে এমন ফাঁক হয়ে গেছে, ঠিক আছে, তো ওগুলো ঠিক করে নিও। তারপরে পয়েন্ট নেবে আত্মরক্ষা। ডেলিভে মানুষের ছিল জীবজন্তুর ভয়, তাই তারা দল বেঁধে থেকে অন্য পশুর আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে পেরেছিল। জোট বেঁধে থাকার ফলে মানুষ নিজস্ব সংস্কৃতি তৈরি করে টিকে থাকতে পেরেছে। এর ফলে কৃষিকাজের মতো গোষ্ঠীবদ্ধ কাজ করতে সক্ষম হয়েছে। বীজ বোনা, চাষের জমি তৈরি, চাষের যন্ত্রপাতি তৈরি, পেশায় এইসব কাজ করা সম্ভব হয়েছে। পরের প্রশ্ন 3.2 হুঁসগি উপত্যকায় কি পাওয়া গেছে তা অতি সংক্ষেপে লেখো। উত্তর লিখবে স্থান ভারতের কর্ণাটক রাজ্যের গুলবর্গা জেলার উত্তর পশ্চিমে হুঁসগি উপত্যকা অবস্থিত। হাতিয়ার 1983 খ্রিস্টাব্দে এখানে মাটি খুঁড়ে পুরনো পাথরের যুগের হাতিয়ার পাওয়া গেছে। এই হাতিয়ারগুলি প্রায় 5 থেকে 6 লক্ষ বছর আগের হাতিয়ার। 2 হাতিয়ারগুলির মধ্যে বেশিরভাগ ছিল হাতকুড়ুল বা হাতকুঠার, ছোড়া, চাঁচুনি জাতীয় হাতিয়ার। নেক্সট 3.3 টিকা লেখো। হরপ্পা সভ্যতার লিপি। যে লিখবে হরপ্পা সভ্যতার অধিবাসীরা লিখতে জানতেন, তবে তাদের লেখা যে লিপিগুলি পাওয়া গেছে তা পড়া যায়নি। পড়া গেলে এই সভ্যতার অনেক অজানা ইতিহাস জানা যাবে। হরপ্পা সভ্যতার লিপিতে 375 থেকে 400টির মতো চিহ্ন বা সংকেত আছে। এই লিপিতে সম্ভবত বর্ণমালা ছিল না। এই লিপি ছিল সাংকেতিক লিপি। এই লিপি ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো। হরপ্পা সভ্যতায় পাওয়া সিলমোহর, তামার ফলক, মাটির পাত্র প্রভৃতির উপর লিপি পাওয়া গেছে। পরের প্রশ্ন, ভীমবেটকায় কি পাওয়া গেছে তা অতি সংক্ষেপে লেখো। উত্তর লিখবে মধ্যপ্রদেশের ভোপাল থেকে কিছু দূরে বিন্ধ্য পর্বতের জঙ্গলে ভীমবেটকায় অনেকগুলি গুহার স্থান পাওয়া গেছে। এই গুহায় পুরনো পাথরের যুগে বসবাসকারী আদিম মানুষের অনেক ছবি এঁকেছেন। প্রথম পয়েন্ট দিয়ে লিখবে এই ছবিগুলোর প্রায় সবগুলি শিকারের ছবি। ছবিগুলোতে আছে নানা রকম বন্য পশু, পাখি, মাছ, কাঠবিড়ালি, কুকুর প্রভৃতি। 2 ছবিগুলোতে দেখা যায় মানুষ এক বা দল বেঁধে শিকার করছে। 3 ছবিগুলো দেখা যায় হাতে ও পায়ে গহনা ও কারো মুখে মুখোশ পরা আছে। এবার দেখো 4টে প্রশ্ন হয়ে গেল। এবার 3.4 প্রশ্ন দেখে এবার 4 দাগের প্রশ্ন দেখো। নিচের প্রশ্নগুলির উত্তর দাও 2টি। এখানেও তোমাদের দেখো 2টি প্রশ্ন উত্তর দিতে বলেছে, প্রতিটি প্রশ্নের মান আছে 3 করে। 3 × 2 = 6। প্রথম যে প্রশ্ন 4.1 টিকা লেখো লুসি। উত্তর লিখবে 1974 খ্রিস্টাব্দে আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ার হাদার নামক জায়গায় আদিম মানুষের একটি কঙ্কাল পাওয়া গেছে। এটি একটি ছোট মেয়ের কঙ্কাল। এই কঙ্কালটির নাম দেওয়া হয়েছিল লুসি। লুসির কঙ্কাল সম্পর্কে জানা যায় যে এটি একটি অস্ট্রালোপিথেকাস মানুষের কঙ্কাল। কঙ্কালটি প্রায় 32 লক্ষ বছর আগের একটি ছোট্ট মেয়ের কঙ্কাল। কঙ্কালটি থেকে জানা যায় লুসির মস্তিষ্ক ছিল অন্যান্য প্রাণীর তুলনায় বেশ বড়। এবার 4.2 মেহেরগড় সভ্যতার অবস্থান উল্লেখ করে কেবলমাত্র প্রথম পর্যায়ের অর্থাৎ খ্রিস্টপূর্ব 7000 থেকে 5000 অব্দ অবধি সংক্ষিপ্ত বিবরণ দাও। তো উত্তর লিখবে মেহেরগড়ের সবচেয়ে পুরনো পর্যায়ের সময়কাল। লিখবে মেহেরগড়ের সবচেয়ে পুরনো পর্যায়ের সময়কাল হলো খ্রিস্টপূর্ব 7000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 5000 অব্দ পর্যন্ত। চাষ লিখবে মেহেরগড়ের সবচেয়ে পুরনো পর্যায়ে মানুষ গম ও জবের চাষ করতে জানতো। তারপরে লিখবে গৃহপালিত পশু।
দিয়ে লিখবে মেহেরগড়ের সবচেয়ে পুরনো পর্যায়ে মানুষের গৃহপালিত পশু ছিল ছাগল, ভেড়া, পুজওয়ালা ষাঁড় প্রভৃতি। পরের প্রশ্ন 4.3, কৃষিকাজ কিভাবে আদিম মানুষের জীবনকে পাল্টে দেয়? উত্তর লিখবে আদিম মানুষ শিকার ও পশুপালন করে নিজের খাদ্য সংগ্রহ করত। পরে কৃষিকাজ খাদ্য সংস্থান নিশ্চিত করার ফলে মানুষ ধীরে ধীরে যাযাবর জীবন ছেড়ে কৃষিকাজের মাধ্যমে স্থায়ী বসতি স্থাপনের দিকে যেতে থাকে। কৃষি জমিকে ঘিরে তারা তাদের বসতি তৈরি করে। এইভাবে কৃষিকাজ আদিম মানুষের জীবন পাল্টে দেয়। এবার দেখো 4.4, সভ্যতা গড়ে ওঠার শর্তগুলো বৈশিষ্ট্যগুলো কি কি? উত্তর লিখবে সভ্যতা গড়ে উঠতে গেলে যে বৈশিষ্ট্যগুলো থাকা প্রয়োজন তা হলো, প্রথম পয়েন্টে লিখবে সংগঠিত গ্রাম ও নগরের অস্তিত্ব থাকা প্রয়োজন। তারপরে লিপি ও শিল্প স্থাপত্য গড়ে ওঠা জরুরি। তারপরে লিখবে সমাজের নির্দিষ্ট শাসন কাঠামো, ভৌগোলিক এলাকা, সামাজিক ভেদাভেদ ও পারস্পরিক নির্ভরতা থাকা প্রয়োজন। পরের প্রশ্ন 5-এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নটির উত্তর দাও যে কোনো দুটি। 5 গুণ 2 = 10। দেখো এটা বড় প্রশ্ন। প্রথম প্রশ্ন কি আছে, ভারতীয় উপমহাদেশে আদিম মানুষের হাতিয়ার ও জীবনযাপনের নানা দিক সম্পর্কে আলোচনা করো। তো এর উত্তরে তোমরা লিখবে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন এলাকায় প্রাচীন প্রস্তর যুগের বা পুরনো পাথরের যুগের মানুষ ছড়িয়ে পড়েছিল। তার প্রমাণ পাওয়া গেছে কাশ্মীরের সোয়ান উপত্যকা, পাকিস্তানের পটোয়ার মালভূমি, হিমাচল প্রদেশের শিবালিক পর্বতাঞ্চল, হুঁসগি উপত্যকা, এটা গ হবে, হুঁসগি হবে, রাজস্থানের দিওয়ানা, মহারাষ্ট্রের নেভাসা, মধ্যপ্রদেশের নর্মদা উপত্যকা প্রভৃতি অঞ্চলে। হাতিয়ার ব্যবহার পয়েন্ট দেবে, দিয়ে লিখবে পুরনো পাথরের যুগের মানুষের হাতিয়ারগুলি বেশিরভাগই ছিল হাতকুঠার ও চপার জাতীয় হাতিয়ার। বেশিরভাগ হাতিয়ার ভারী নুড়ি পাথর দিয়ে তৈরি করা হতো। পরবর্তীকালে পাথরের হাতিয়ার তৈরির পদ্ধতির বদল হয়। হাতিয়ারগুলি ছোট, হালকা ও ধারালো হয়। ফলে এই সময় ভারী নুড়ি পাথরের হাতিয়ারের ব্যবহার কমতে থাকে। পুরনো পাথরের যুগের মাঝের পর্বে প্রধান হাতিয়ার ছিল ছুরি। এই ছুরি জাতীয় হাতিয়ারের ব্যবহার পুরনো পাথরের যুগের শেষ পর্যন্ত চলেছিল। তারপরে পয়েন্ট দেবে খাবার জোগাড় করা, দিয়ে লিখবে পুরনো পাথরের যুগের মানুষ নিজেরা নিজেদের খাবার জোগাড় করতে পারত না। তারা বনের পশু শিকার করে ও ফলমূল জোগাড় করে খেত। তারা দল বেঁধে পশু শিকার করত ও সবাই মিলে খাবার ভাগ করে খেত। তারপর পয়েন্টে বাসস্থান, দিয়ে লিখবে পুরনো পাথরের যুগের মানুষ কোনো এক জায়গায় পাকাপাকি বসতি গড়ে তোলেনি। কোনো কোনো সময়ে তারা প্রাকৃতিক গুহাতে থাকতো, আবার তা না পেলে খোলা আকাশের নিচে দিন কাটাতো। নেক্সট প্রশ্ন 5.2, আগুনের ব্যবহার করতে শেখা মানুষের ইতিহাসে খুব জরুরি একটি বিষয় কেন? উত্তর লিখবে আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের অনেক সুবিধা হয়েছিল, যেমন 1, প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা, দিয়ে লিখবে আদিম মানুষ আগুন জ্বেলে তার তাপ নিয়ে প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা পেত। 2, জীবজন্তুর আগমন থেকে রক্ষা, দিয়ে লিখবে সব প্রাণী আগুনকে ভয় পায়। আদিম মানুষ আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের আগুনের ব্যবহার আগুন দিয়ে অন্য জীবজন্তুর আক্রমণ মোকাবিলা করত। 3, আগুনে ঝলসে খাওয়া, দিয়ে লিখবে আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষ কাঁচা মাংস খাওয়া বদলে আগুনে ঝলসানো মাংস খাওয়া শুরু করলো। এবার 5.3, হরপ্পা সভ্যতার শিলমোহরগুলির পরিচয় দাও। উত্তর লিখবে খনন কার্য চালিয়ে হরপ্পা সভ্যতায় অনেক শিলমোহর সন্ধান পাওয়া গেছে। এগুলি ছিল বিশেষ ধরনের ছোট ছোট চিহ্নিত পাথরের শিল, যেগুলো ব্যবসায়িক ও প্রশাসনিক কাজে ব্যবহার করা হতো। এই শিলমোহরগুলিতে কিছু নির্দিষ্ট প্রতীক এবং লিপি খোদাই করা থাকতো। এইসব শিলমোহরের কয়েকটি বৈশিষ্ট্য হলো নানা রকম লিপি ও প্রতীক। পয়েন্ট দিবে, দিয়ে লিখবে শিলমোহরগুলিতে বিভিন্ন ধরনের চিহ্ন এবং অজানা লিপি খোদাই করা থাকতো। এগুলি সম্ভবত সেই সময়ে ব্যবহৃত একটি রীতির অংশ ছিল, যা মানুষের যোগাযোগ এবং বাণিজ্য সংক্রান্ত কাজে সাহায্য করত। তারপরে পয়েন্ট দিবে এক শিংওয়ালা প্রাণীর প্রতিকৃতি, দিয়ে লিখবে বেশ কিছু শিলমোহরে এক শিংওয়ালা কল্পিত প্রাণীর চিত্র রয়েছে, যা সম্ভবত তাদের বিশ্বাস বা ধর্মীয় ধারণার সঙ্গে সম্পর্কিত ছিল। তারপর পয়েন্ট দিবে নরম পাথর, দিয়ে লিখবে শিলমোহরগুলো তৈরির জন্য নরম পাথর ব্যবহার করা হতো, যা খুব সূক্ষ্মভাবে খোদাই করা সম্ভব ছিল। তারপর পয়েন্ট দেবে সাদা দ্রব্য দিয়ে পোড়ানো, দিয়ে লিখবে শিলমোহরগুলো তৈরি করার পর এগুলোকে সাদা দ্রব্য মাখিয়ে আগুনে পোড়ানো হতো, যাতে সেগুলো শক্ত হয়ে যায় এবং দীর্ঘদিন টিকে থাকে। বোঝা যাচ্ছে আশা করি। এবার দেখো পরের প্রশ্ন, ডাইনোসর সহ অনেক প্রাণী হারিয়ে গেলেও মানুষ আজও টিকে আছে কিভাবে? উত্তর লিখবে মানুষের চেয়ে অনেক শক্তিশালী ডাইনোসরের মতো প্রাণীরা পৃথিবীর বুক থেকে একসময় হারিয়ে গেলেও মানুষ কিন্তু আজও টিকে আছে। মানুষ অন্য প্রাণীদের থেকে উন্নত ছিল। মানুষের এই উন্নতি তার সংস্কৃতির জন্য সম্ভব হয়েছে। যেমন ভোঁতা পাথরের হাতিয়ার বানানো, এটি হলো আদিম মানুষের সংস্কৃতি। নিজের দরকারি কাজের বাইরে মানুষ যা করে তাই হলো মানুষের সংস্কৃতি।
সংস্কৃতির জন্যই মানুষ যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নিতে শিখেছে। শীত, গ্রীষ্ম, বর্ষা সব অবস্থাতেই মানুষ টিকে থাকতে পেরেছে। প্রকৃতি ও পরিবেশকে তারা নিজের মতো করে ব্যবহার করতে শিখেছে। এই ব্যবহার করার পদ্ধতিগুলিও মানুষের নিজস্ব সংস্কৃতি। সবসময় মানুষ কোনো না কোনো সংস্কৃতির দ্বারা নিজেকে চালিত করত। তো দেখো, তোমাদের এই গেল ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের হলিস্টিক কার্ড অনুযায়ী প্রথম সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের আগেও বলেছি, আবারও বলছি, এবার তোমাদের 15 নম্বর পরীক্ষা হবে না, এবার থেকে তোমাদের 30 নম্বরের প্রশ্ন, এবং এই ব্যাপারটা তোমার কাছে একদম নতুন। তার জন্য তোমাদের আরও কিছু সেটের প্রশ্ন এবং তার উত্তর আমি নিয়ে আসবো। সবেমাত্র একটা সেট হলো, আরও 5 থেকে 6টা সেটের প্রশ্ন উত্তর নিয়ে আসবো। তোমাদের এইটা যেটা করালাম, এটাই যে হুবহু পরীক্ষা আসবে তার কোনো মানে নেই। এই প্যাটার্ন অনুযায়ী তোমাদের পরীক্ষা আসবে। তোমাদের এই সেটটা এবং আরও যে 4-5টা সেট নিয়ে আসবো, সেইগুলো তোমরা ভালো করে করো এবং তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো, দেখবে তোমাদের পরীক্ষায় ছাপলো নিশ্চিত। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।